এই গ্রামেই বড় হয়েছে, আর শাওন শহরে মানুষ, ওর পক্ষে এত কষ্ট করা সম্ভব নয়। তাই আমি নিজে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলব, যাতে শাওনকে এই নিয়ম করতে না হয়। সুবল, আজকে অনেক রাত হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করে নেবে, চলো, বাকি কথা সব কালকে হবে। যেন আমার বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষটা আমাকে ছোটবেলা থেকে এতটা আগলে রেখেছে, আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে আমার মা নেই। দাদা, হ্যাঁ, এত রাত্রে তুমি এখানে দাঁড়িয়ে আছো? শরীর খারাপ লাগছে নাকি? শরীর আমার ঠিক আছে রাজীব, কিন্তু মনটা খুব অস্থির লাগছে। কেন? আজ শাওন যখন ওর দিদুনের কাছে গিয়েছিল, আমার শাশুড়ি মা জানতে চান আমি শাওনের যত্ন করি কিনা। উত্তরে শাওন বলল, আমার যখন শরীর খারাপ হতো তখন সারা রাত জেগে আমার যত্ন নিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে রাতে ঘুম পাড়িয়ে দিয়েছে। কখন আমার মন খারাপ হলে আমার চোখের জল মুছে মুখে হাসিও ফুটিয়েছে। আচ্ছা, ও তো মিথ্যে বলছিল, সেটা জেনেও আমি ওকে আটকালাম না কেন? এই অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাজীব। কিসের মিথ্যে দাদা? আমাদের শাওন কিন্তু কোনোদিনও মিথ্যে কথা বলে না দাদা, ওর মনে যা আসে ও তাই বলে মুখে। কিন্তু রাজীব, আমি তো দাদা, শাওনের কল্পনায় তুমি তো এভাবেই ওকে আগলে রেখেছো। জানো দাদা, শাওন তোমাকে ওর ঈশ্বর ভেবে তোমাকে ভালোবাসে। সত্যিটা তোমায় বলি রাজীব, আমিও শাওনকে ঘেন্না করি না, কিন্তু ওকে সামনে দেখলেই আমার তিক্ত অতীতের স্মৃতি আমাকে বারবার চাবুক মারে। তাই ওকে আমি কাছে টেনে নিতে পারি না, ভালোবাসতে পারি না, আপন করে নিতে পারি না, আজ অব্দি পারিনি। আর কোনোদিনও হয়তো ওকে আপন করেও নিতে পারবো না। আমি নিজের মতো করে নিজের ইচ্ছে বাঁচার সুযোগ পাইনি, কিন্তু এখন না হয় অন্যকে মেরেই নিজে প্রাণ খুলে বাঁচবো। তাহলে প্ল্যানটা কবে আর কিভাবে এক্সিকিউট করবো? দাঁড়াও, ধৈর্য ধরো, আগে উৎসব শুরু হতে দাও, তারপর সব হবে। ঠিক আছে, আমিও তাহলে ততদিন পর্যন্ত আমার কাজটা এগিয়ে রাখি। আর ভালো না, এইবার আর কোনো আতিপাতি লোকাল কেউ নয়, এবার আমি একেবারে প্রফেশনাল শার্প শুটার হায়ার করবো। ভেরি গুড, কিন্তু যা করবে সবটা তোমাকে আড়াল থেকে করতে হবে, বুঝেছো? কালকে সকালবেলা তুমি খুব নর্মালি রুদ্রপুরের বাড়িতে আসবে, সবাই তোমাকে দেখবে, সবাই দেখবে সারাটা দিন তুমি সবার সঙ্গে সুন্দর পুজোর মধ্যে, উৎসবের মধ্যে আছো, তাহলে তোমাকে কেউ সন্দেহ করবে না। আর আজকের রাতটা গা ঢাকা দেবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়। ওকে? ওকে ভালো মা। আসলে স্যার বড়বাবুর উত্তরসূরি, স্যারের মধ্যে আমি বড়বাবুর ছায়া দেখতে পাই। আপনি তো জানেন, বড়বাবু আর বড় মাকে আমি ঈশ্বর জ্ঞানে পুজো করি। ঈশ্বরের সামনে মাথা নত করা যায়, কিন্তু তার সামনে এক আসনে বসা না না না। স্যার, আপনি দয়া করে আমাকে কখনো আপনার সামনে বসতে বলবেন না, আমি পারবো না স্যার। চিন্তা করো না প্রদীপ, আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। তবে আমার সঙ্গে স্যারের কোনো তুলনাই হয় না। তোমার আমার একটাই মিল আছে, আমি আর তুমি দুজনে একই ঈশ্বরের উপাসক, ভক্ত মাত্র। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, যারা যারা বড়বাবুর অনুগামী ছিলেন তারা সকলেই প্রায় এই উৎসবে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র একজন ছাড়া।
আপনি কার কথা বলছেন নীলরতন বাবু? বীরেন্দ্রর প্রিয় বন্ধু ধৃতিমানের কথা বলছি। হ্যাঁ, সত্যি ওর কোনো খবর পাইনি অনেকদিন। আমার মাঝে মাঝে খুব মনে পড়ে, স্যার আর ধৃতিমান বাবু তো খুব ভালো বন্ধু ছিলেন। সারা গায়ের মানুষ ওনাদেরকে কতটা ভালোবাসতো। রাতারাতি কোথায় যে মানুষটা উধাও হয়ে গেল, সে কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ মানুষটা জীবিত আছে কিনা সেটাও আমরা কেউ জানি না। আর পুরো বিষয়টাই রহস্য হয়ে আছে। হ্যাঁ, হুট করে যে সমস্ত যোগাযোগ বন্ধ করেছে কেন? বলছি, এবার তো খুব বড় করে অনেকদিন বাদে আবার উৎসব হচ্ছে। আমরা তো সেই উৎসবে তো সবাই মিলে হই হই করবো, আনন্দ করব। খুব বড় করে এবার রুদ্রদেবের পুজো হচ্ছে, বুঝলে? স্যার আপনাদের চা। হঠাৎ তুমি চা নিয়ে এলে? আসলে কালকে তো বাড়িতে পুজো, সবাই পুজোর আয়োজনেই ব্যস্ত আছে, তাই আমি নিয়ে এলাম। বাবা তো শুনলাম কাকে একটা নিয়ে কথা বলছিল এক্ষুনি, যে নাকি নিরুদ্দেশ হয়ে গেছে, স্যারের কোনো এক বন্ধু। কিন্তু আমি আসতেই কথা ঘুরিয়ে দিল কেন? যাও, সাহস থাকলে সত্যপুরে যাও, নিজের পাপের মুখোমুখি গিয়ে দাঁড়াও, নিজের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও, তবে না মুক্তি পাবো আমি। এখানে নিখোঁজ একজনের কথা হচ্ছে, আর ওদিকে রঞ্জিনী ম্যাডাম কাউকে আটকে রেখেছেন। দুটোর কি কোনো কানেকশন আছে?